ইরাকের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি KC-135 রিফুয়েলিং সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এ ঘটনার পর উদ্ধার কাজ শুরু করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম। এক বিবৃতিতে সেন্টকম এই কথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, ইউএস সেন্ট্রাল কমান্ড একটি মার্কিন KC-135 রিফুয়েলিং উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার বিষয়ে অবগত। অপারেশন এপিক ফিউরি চলাকালীন বন্ধুত্বপূর্ণ আকাশসীমায় এই ঘটনা ঘটে এবং বর্তমানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। এই ঘটনায় দুটি উড়োজাহাজ যুক্ত ছিল। এর মধ্যে একটি বিমান পশ্চিম ইরাকে বিধ্বস্ত হয় এবং দ্বিতীয়টি নিরাপদে অবতরণ করেছে। ইরান দাবি করেছে তারা ড্রোন ব্যবহার করে ইসরায়েলের গুরুত্বপূর্ণ গোয়েন্দা ও সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী এই হামলার লক্ষ্য ছিল তেল আবিবে অবস্থিত ইসরায়েলের গোয়েন্দা সংস্থা শিন বেতের সদর দপ্তর এবং দুটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি। এই বিমান ঘাঁটির একটি হল ভূমধ্য সাগরের উপকূলের কাছে ইয়াভানার কাছে অবস্থিত পালমাহিম বিমান ঘাঁটি, অন্যটি দক্ষিণ ইসরায়েলের ওভদা বিমান ঘাঁটি। তবে ইরান এখনও তাদের এই হামলার কোনো প্রমাণ প্রকাশ করেনি। তেহরান বলছে এই ড্রোন হামলা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের অংশ হিসেবেই চালানো হয়েছে, অর্থাৎ সংঘাত এখন আর থামার কোনো লক্ষণ দেখাচ্ছে না। এই উত্তেজনার মধ্যেই আরেকটি ঘটনা সামনে এসেছে। লেবাননের শক্তিশালী গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে তারা ইসরায়েলের রামলা শহরে অবস্থিত হোম ফ্রন্ট কমান্ড সদর দপ্তরে হামলা চালিয়েছে। এই ঘাঁটিটি রেকাফাম বেস নামেও পরিচিত। আরেকটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বেইত শেমেশের কাছে আইলা ভ্যালিতে থাকা একটি স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে। ইসরায়েলি উদ্ধারকারী সংস্থার তথ্য অনুযায়ী একটি ক্ষেপণাস্ত্র রামলা শহরে আঘাত করে একটি ডে কেয়ার কেন্দ্রের ক্ষতি করেছে। এতে অন্তত 14 জন হালকা আহত হয়েছে। আরেকটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত করে আইলা ভ্যালির স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র। এতে অবকাঠামোর বড় ধরনের ক্ষতি হয়েছে এবং আরও 2 জন আহত হয়েছে। তবে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় সারা দেশে মোট 179 জন আহত হয়েছে। তাদের বেশিরভাগের আঘাত গুরুতর নয়। এই নতুন আহতদের যোগ হয় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে 2745 জনে। এদিকে যুক্তরাষ্ট্রের জন্য এই যুদ্ধের মূল্য দিন দিন বাড়ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কর্মকর্তারা কংগ্রেসে জানিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধের প্রথম 6 দিনেই যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে অন্তত $11.3 বিলিয়ন। তবে কর্মকর্তারা বলেছেন এটি মোট ব্যয়ের সম্পূর্ণ হিসাব নয়। কংগ্রেস সদস্যরা যুদ্ধের খরচ ও পরিকল্পনা নিয়ে আরও স্বচ্ছতা দাবি করায় এই প্রাথমিক তথ্য দেওয়া হয়েছে। হোয়াইট হাউস শিগগিরই কংগ্রেসের কাছে অতিরিক্ত অর্থ বরাদ্দ চাইতে পারে। কিছু কর্মকর্তা মনে করছেন সেই অঙ্ক $50 বিলিয়ন পর্যন্ত হতে পারে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি তার প্রথম বক্তব্যে যুক্তরাষ্ট্রকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যের সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, অন্যথায় সেগুলো হামলার লক্ষ্যবস্তু হবে। টেলিভিশনে প্রচারিত বক্তব্যে তিনি বলেন, ইরানের ওপর চাপ সৃষ্টি করতে চাইলে তার জবাব দেওয়া হবে এবং অঞ্চল জুড়ে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। মোস্তফা খামেনি আরও বলেন, শত্রুদের ওপর চাপ বজায় রাখতে হরমুজ প্রণালী বন্ধই থাকবে। ইরানের এই সর্বোচ্চ নেতা দেশটির সামরিক বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, আক্রমণের মুখে দেশকে অধীন বা বিভক্ত হতে দেয়নি সামরিক বাহিনী। তিনি বলেন, আমাদের দেশ যখন চাপ ও হামলার মুখে, তখন সাহসী যোদ্ধারা যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, সেজন্য আমি তাদের ধন্যবাদ জানাই। ইসরায়েলের আকাশে আধিপত্য করছে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন। একজন ইরানি কমান্ডার বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন এখন শক্তভাবে ইসরায়েল অধিকৃত অঞ্চলের আকাশে আধিপত্য বিস্তার করেছে। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর IRGC 6 মার্চ রাতে বলেছে নতুন দফায় হামলা শুরু করেছে। এটা তাদের 23তম দফায় হামলা। IRGCর বিবৃতির বরাত দিয়ে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম একথা জানিয়েছে। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC জানিয়েছে তাদের ট্রু প্রমিস 4 অভিযানের প্রথম 2 দিনে 650 জনেরও বেশি মার্কিন সেনা হতাহত হয়েছে। IRGC মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি বলেন, বাহরাইনের মার্কিন নৌ সম্পদ এবং সামরিক সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ফলে রণতরী USS আব্রাহাম লিঙ্কন পিছু হটতে বাধ্য হয়। জেনারেল নাইনি আরও নিশ্চিত করেন, ইরানি বাহিনী পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনায় ব্যাপক ক্ষতি করেছে।
এক ঘটনায় ইরানি বাহিনী একটি গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটিতে আঘাত করলে 160 জন মার্কিন সেনা নিহত বা আহত হন। এছাড়া ইরানি ক্ষেপণাস্ত্র আঘাতের ফলে মার্কিন নৌবাহিনীর MSD যুদ্ধ সহায়তা জাহাজও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এক ভিডিও বার্তায় খাতাম আল আম্বিয়া হেডকোয়ার্টার্সের মুখপাত্র ইব্রাহিম জলফাগারি বলেন, ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার শক্তি অনেকটাই কমে গেছে। তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী সফলভাবে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার ঢালের রাডার ব্যবস্থা লক্ষ্য করে আঘাত হানতে সক্ষম হয়েছে, যার ফলে এই দুর্বলতা তৈরি হয়েছে। ইরানের সশস্ত্র বাহিনী তাদের প্রস্তুতি ধরে রাখতে, যাতে করে ইসরায়েলি শাসন ব্যবস্থা এবং অপরাধী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আরও বড় ধরনের হামলা চালানো যায়। তার মতে আগে থেকে নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী শত্রুদের বিরুদ্ধে আরও আক্রমণ চালানো হবে। জলফাগারি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ও জায়নিস্ট শাসন ব্যবস্থা এর সব স্বার্থ ও সম্পদ লক্ষ্যবস্তু করার পাশাপাশি ইরান হরমুজ প্রণালীতে নিরাপত্তা বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা করবে এবং আঞ্চলিক দেশগুলোর কোনো ক্ষতি হতে দেবে না। মুখপাত্র আরও জানান, ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC এর নৌবাহিনী একটি মার্কিন MQ-9 রিপার ড্রোন ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং সেখান থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। IRGC জানায়, ইরানি নৌবাহিনী USS আব্রাহাম লিঙ্কনে 4টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যা চাবাহার উপকূল থেকে প্রায় 250 থেকে 300 কিলোমিটার দূরে অবস্থান করছিল। হামলার পর জাহাজটি দক্ষিণ পূর্ব ভারত মহাসাগরের দিকে সরে যায়। ওদিকে লেবানন সীমান্তে হামলায় 8 জন ইসরায়েলি সেনা আহত হয়েছে, এর মধ্যে 5 জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, লেবানন সীমান্তের কাছে অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র হামলায় 8 সেনা আহত হয়েছেন। তাদের মধ্যে 5 জনের অবস্থা গুরুতর। তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ইসরায়েলের বর্তমান অর্থমন্ত্রী বেজলাল স্মোট্রিচের ছেলেও আছে। ইসরায়েলের আর্মি রেডিও কথা জানিয়েছে, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ইরানের পাশাপাশি লেবাননেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। লেবাননে স্থল অভিযানও শুরু করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজলাল কট্টরপন্থী বলে পরিচিত। তিনি লেবাননের রাজধানী বৈরুতের একাংশকে ফিলিস্তিনের গাজা সিটির খান ইউনুসের মতো ধ্বংসস্তূপে পরিণত করার হুমকি দিয়েছেন। অবিশ্বাস্য এক দাবি করেছে ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC। তাদের ভাষ্য, পারস্য উপসাগরের সীমানা পেরিয়ে এবার তারা সরাসরি ভারত মহাসাগরে থাকা একটি মার্কিন ডেস্ট্রয়ারে আঘাত হেনেছে। IRGC জানিয়েছে, এ হামলায় ব্যবহার করা হয়েছে 2টি শক্তিশালী অস্ত্র। একটি হলো গাদার 380 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, অন্যটি তালাইহ ক্রুজ মিসাইল। গাদার 380 একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল। এর সর্বোচ্চ পাল্লা প্রায় 2000 কিলোমিটার, অর্থাৎ এটি দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। অন্যদিকে তালাইহ ক্রুজ মিসাইলের পাল্লা প্রায় 1000 কিলোমিটার। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, এটি মাঝপথেই নিজের লক্ষ্য পরিবর্তন করতে পারে। মানে শত্রু যদি ভাবেও যে আক্রমণ এড়িয়ে গেছে, তবুও শেষ মুহূর্তে সেটি ফিরে আসতে পারে। সামরিক বিশ্লেষকদের মতে এই হামলার আসল গুরুত্ব অন্য জায়গায়। ভারত মহাসাগরের মতো দূরবর্তী এলাকায় গিয়ে মার্কিন নৌবাহিনীকে টার্গেট করা এটি স্পষ্ট এক বার্তা। বার্তাটি হলো, ইরান এখন শুধু নিজের আশপাশে নয়, দূর সমুদ্রেও যুক্তরাষ্ট্রের উপস্থিতিকে চ্যালেঞ্জ করতে প্রস্তুত। IRGCর দাবি অনুযায়ী হামলার সময় মার্কিন ডেস্ট্রয়ারটি একটি ট্যাঙ্কার থেকে জ্বালানি নিচ্ছিল, অর্থাৎ এটা ছিল সবচেয়ে দুর্বল মুহূর্ত। ঠিক সেই সময়ে আঘাত হানা হয়েছে। এমন আঘাত মনস্তাত্ত্বিক চাপও তৈরি করে, কারণ সমুদ্রে নিরাপদ মনে করা শক্তিশালী নৌবহরও যদি আক্রমণের শিকার হয়, তাহলে সেই নিরাপত্তা আর নিরাপদ থাকে না। গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে বিবৃতিতে আরও জানানো হয়েছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে মার্কিন ডেস্ট্রয়ার ও ট্যাঙ্কার উভয় জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় এবং সমুদ্রের আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। ইরানি সামরিক বাহিনী এই অভিযানকে ইরান বিরোধী মার্কিন ও জায়নবাদী আগ্রাসনের বিরুদ্ধে একটি চূড়ান্ত ও দাঁত ভাঙা জবাব হিসেবে বর্ণনা করেছে। এই উত্তেজনার কেন্দ্রে রয়েছে মার্কিন বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন। ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্রের শক্তির প্রতীকগুলোর একটি এটি। IRGC দাবি করছে, তাদের ট্রু প্রমিস 4 অভিযানে এই রণতরীকেও লক্ষ্যবস্তু করা হয়েছে, যা যুক্তরাষ্ট্রের নৌ কৌশলের জন্য বড় এক চ্যালেঞ্জ। কিন্তু এই লড়াই শুধু সমুদ্রে সীমাবদ্ধ নয়, এটি এখন বহুমাত্রিক। ইসরায়েলের ভেতরে হামলা, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও সৌদি আরবে মার্কিন স্বার্থে আঘাত, সব মিলিয়ে যুদ্ধ এখন ছড়িয়ে পড়েছে আকাশ, স্থল ও সমুদ্রে। ইরান যদি দীর্ঘ সময় ধরে এই সক্ষমতা ধরে রাখতে পারে, তাহলে এটি শুধু সামরিক নয়, অর্থনৈতিক ভারসাম্য বদলে দিতে পারে। বিশ্লেষকদের মতে ইরানের কৌশল এখন 3 স্তরে কাজ করছে। প্রথমত, মিসাইল ও ড্রোন দিয়ে সরাসরি আঘাত। দ্বিতীয়ত, মার্কিন মিত্র দেশগুলোর ওপর চাপ তৈরি। তৃতীয়ত, দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা দেখানো। সংবাদ সংস্থা AFP জানিয়েছে, জেরুজালেমে ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে।
তার আগে সতর্ক করতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী শহরের বিভিন্ন অংশে ইয়ার রেইডের সাইরেন বাজায়। বাসিন্দাদের অনেকে বাংকারে আশ্রয় নেন বলে জানা গিয়েছে। ইরানের সরকারি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে তাদের এক নৌবাহিনীর কমান্ডারকে উদ্ধৃত করে বলা হয়েছে, যুদ্ধের শুরু থেকে এখনো পর্যন্ত 10টিরও বেশি জাহাজ এবং ট্যাঙ্কারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে আইআরজিসি। রাত নামতেই সাইরেন, বিস্ফোরণ আর আতঙ্কে কেঁপে উঠেছে ইসরায়েলের বড় শহরগুলো। ইরান জানিয়েছে তারা চালিয়েছে তাদের প্রতিশোধ অভিযানের নতুন ধাপ, একটানা ক্ষেপণাস্ত্র হামলার 33তম ঢেউ। ইরানের এই সামরিক অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন ট্রু প্রমিস 4। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানিয়েছে গভীর রাত থেকে ভোর পর্যন্ত একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। লক্ষ্য ছিল ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থাপনা। ইরানি গণমাধ্যমের দাবি, শক্তিশালী কঠিন জ্বালানি চালিত খাইবার শেকান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বড় একটি বহর ছোড়া হয়। এসব ক্ষেপণাস্ত্র বহন করছিল প্রায় 1 টন ওজনের বিশাল ওয়ারহেড। ইরানের দাবি, এই ক্ষেপণাস্ত্রগুলোর বেশ কয়েকটি সরাসরি আঘাত হানাচ্ছে ইসরায়েলের সবচেয়ে বড় শহর তেল আবিবে। তাদের ভাষ্য অনুযায়ী অন্তত 10টির বেশি ক্ষেপণাস্ত্র তেল আবিবের কেন্দ্রস্থলে আঘাত হানে। আইআরজিসি আরও বলেছে, ইসরায়েলের বিভিন্ন উচ্চমূল্যের লক্ষ্যবস্তুতে তারা সঠিকভাবে আঘাত করতে সক্ষম হয়েছে। এমনকি একটি হামলায় অঞ্চলে থাকা মার্কিন নৌবাহিনীর 5ম বহরের একটি স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরান। কিছু ক্ষেপণাস্ত্রে ক্লাস্টার ওয়ারহেডও ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে তেহরান। এই ধরনের অস্ত্রে আকাশে বিস্ফোরণের পর ছোট ছোট বহু বোমা ছড়িয়ে পড়ে। ইরানের দাবি অনুযায়ী কেন্দ্রীয় ইসরায়েলের অন্তত 6টি স্থানে এই ধরনের হামলা হয়েছে। তবে হামলায় হতাহতের ঘটনাও ঘটেছে। একটি ক্লাস্টার ওয়ারহেড যুক্ত ক্ষেপণাস্ত্র কেন্দ্রীয় ইসরায়েলে আঘাত হানলে 1জন নিহত এবং 2জন আহত হন। তেল আবিবের কাছাকাছি ইউদ হোলন ও বাত ইয়াম এলাকাতেও ক্ষেপণাস্ত্র পড়েছে। ইউদ এলাকার একটি নির্মাণ স্থলে হামলায় 1জন শ্রমিক নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছে। ইরান বলছে তাদের ক্ষেপণাস্ত্র হামলা ছিল অত্যন্ত নির্ভুল। আইআরজিসি এমন ছবিও প্রকাশ করেছে যেখানে দাবি করা হয়েছে যে তাদের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিখ্যাত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ভেদ করে লক্ষ্যবস্তুতে পৌঁছেছে। তেহরানি নেতৃত্ব জানিয়েছে এই হামলা ছিল তাদের দেশের ওপর হওয়া হামলা এবং সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির হত্যাকাণ্ডের প্রতিশোধ। ইরানের কর্মকর্তারা এটিকে ন্যায্য আত্মরক্ষা বলে আখ্যা দিয়েছেন। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি ক্ষমতায় আসার পর এটি তার নেতৃত্বে প্রথম বড় ক্ষেপণাস্ত্র অভিযান বলে দাবি করা হচ্ছে। রাষ্ট্রীয় টেলিভিশন এই হামলাকে তার যুদ্ধকালীন নেতৃত্বের সূচনা মুহূর্ত হিসেবে তুলে ধরেছে। এদিকে সংখ্যা তারও জটিল করে তুলেছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইরানপন্থী এই সংগঠনও ইসরায়েলের উপর বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হিজবুল্লাহর ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্রে অন্তত 16 জন আহত হয়েছে। ইসরায়েলি পুলিশ আরও জানিয়েছে আরেকটি হামলা মার্ট ইয়েহুদা এলাকায় আঘাত করে। এতে 2 জন আহত হওয়ার পাশাপাশি বিদ্যুৎ ও সড়ক নেটওয়ার্কের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। হিজবুল্লাহর সামরিক শাখা দাবি করেছে তাদের লক্ষ্য ছিল রামলের রেহাভেন ঘাঁটিতে থাকা ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড সদর দপ্তর। এছাড়া তারা বেইত শেহ এলাকায় একটি স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রেও হামলার কথা বলেছে। হিজবুল্লাহ জানিয়েছে এই হামলাগুলো আলী খামেনির মৃত্যুর প্রতিশোধের অংশ। তারা ইসরায়েলের ওপর রকেট ও ড্রোন হামলা বাড়িয়ে দিয়েছে। ব্রেকফাস্ট চলাকালীন বেজে উঠল সাইরেন, প্রাণ বাঁচাতে দৌড়, ইসরায়েলের বাংকারে বুক। তেল আবিবে ব্রেকফাস্ট টেবিলে চলছিল খাওয়া দাওয়া, হঠাৎই বেজে উঠল সাইরেন, মোবাইলে অ্যালার্ম। প্রাণ বাঁচাতে বাংকারের দিকে ছুটলেন ইসরায়েলিরা। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি বলেছে যে তারা উপসাগরীয় এলাকার বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। একটি বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে তারা কমপক্ষে 20টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে বড় ধরনের হামলা করেছে। দলটি আরও জানিয়েছে যে এই হামলার লক্ষ্যবস্তু ছিল কুয়েত, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের মার্কিন সামরিক স্থাপনাগুলো। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত থামাতে সাময়িক বিরতির আহ্বান জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ বলেছেন এতে বেসামরিক মানুষের প্রাণহানি কমানো সম্ভব হবে। বৃহস্পতিবার এক বিবৃতিতে ল্যাভরভ সতর্ক করেন এই সংঘাত ছড়িয়ে পড়লে উপসাগরীয় দেশগুলো বড় ঝুঁকির মুখে পড়তে পারে। তিনি আরও বলেন চলমান উত্তেজনা থেকে ইরানের কোনো লাভ হচ্ছে না। ল্যাভরভ যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেন ওয়াশিংটন ইরানের সরকারকে ক্ষমতা থেকে সরাতে চাইছে এবং মনে করছে বর্তমান নেতৃত্বের অস্তিত্ব থাকার অধিকার নেই। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ইরানে যে হামলা চালিয়েছে সেটাকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে মূল্যায়ন করেছে তেহরানের সবচেয়ে শক্তিধর 2 কূটনৈতিক মিত্র চীন ও রাশিয়া।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে মেরে ফেলাটা মানবিকতার সমস্ত আদর্শের নির্লজ্জ লঙ্ঘন হিসেবে দেখছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অন্যদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, বল প্রয়োগে কখনো টেকসই সমাধান নিয়ে আসে না। মস্কো ও বেইজিং এর সঙ্গে ইরানের একাধিক চুক্তি রয়েছে, তারা যৌথভাবে নৌ মহড়াও চালায়। কিন্তু ইরানের প্রতি এত পক্ষপাতমূলক কথাবার্তা বললেও সামরিক সহায়তা দেওয়ার কোনো আগ্রহ চীন কিংবা রাশিয়ার পক্ষ থেকে আসেনি। রাশিয়ান ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কাউন্সিলের সাবেক মহাপরিচালক আন্দ্রে কোর্তুনভ বলেন, 2024 সালে উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়া যে চুক্তি করেছে সেটাকে বরং প্রতিরক্ষা চুক্তি হিসেবে দেখা যেতে পারে। মস্কো থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে তিনি আল জাজিরাকে বলেন, ওই চুক্তি অনুযায়ী উত্তর কোরিয়ার যে কোনো সংঘাতে রাশিয়া পাশে দাঁড়াতে বাধ্য থাকবে। কিন্তু ইরানের সঙ্গে চুক্তিতে শুধু এটুকুই বলা আছে, দুই পক্ষের কেউ সংঘাতে জড়ালে অন্য পক্ষ তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে না। কোর্তুনভ মনে করেন, ইরানের সমর্থনে রাশিয়ার সরাসরি সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা কম, কারণ এতে ঝুঁকি খুব বেশি। জাহাজ ট্র্যাকিং পরিষেবা কেপলারের হিসাব অনুযায়ী ইরানের বার্ষিক অপরিশোধিত তেল রপ্তানির 87.2% যায় চীনে, যা তেহরানের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু চীনের বিশ্ব বাণিজ্যে তেহরানের অংশ একেবারেই সামান্য। সিঙ্গাপুরের নাইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির পাবলিক পলিসি অ্যান্ড গ্লোবাল অ্যাফেয়ার্স প্রোগ্রামের সহযোগী অধ্যাপক দিলা লোন বলেন, ইরান বিষয়ে চীনের ভূমিকা এখন রক্ষাকর্তার ভূমিকায় রূপ নিয়েছে। তারা তাদের মধ্যস্থতার প্রচেষ্টাকে আরও ত্বরান্বিত করছে, যেন একটি আঞ্চলিক বিপর্যয় রোধ করা যায়, কারণ এই বিপর্যয় চীনের আঞ্চলিক অর্থনৈতিক ও নিরাপত্তার স্বার্থকে হুমকিতে ফেলতে পারে। ইরানের হয়ে লড়ছে ইরাকের সশস্ত্র গোষ্ঠী, যুদ্ধে বাড়ছে নতুন উত্তেজনা। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে নতুন মাত্রা যোগ করেছে ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো। তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের জবাবে এখন ইরানের পক্ষ নিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় হামলা জোরদার করছে এসব গোষ্ঠী। বিশ্লেষকদের মতে, নতুন নতুন সশস্ত্র গোষ্ঠী যুদ্ধে জড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে এবং সহিংসতা দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে। এখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রধান লক্ষ্য হয়ে উঠেছে ইরানের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর নেটওয়ার্ক। আর এই গোপন সংঘর্ষের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে উঠে এসেছে ইরাক থেকে একের পর এক হামলা। গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকেই ইরাকের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী একের পর এক হামলা চালাচ্ছে। তারা ইসরায়েল, জর্ডান এবং ইরাকের ভেতরে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে কয়েক ডজন হামলা চালিয়েছে। শুধু তাই নয়, সাম্প্রতিক সময়ে উত্তর ইরাকের কুর্দি অধ্যুষিত স্বায়ত্তশাসিত অঞ্চলেও হামলা চালানো হয়েছে। সেখানে ইরান বিরোধী কুর্দি গোষ্ঠীগুলোর অবকাঠামোকে লক্ষ্য করে আঘাত হানা হয়েছে। বিশ্লেষক এবং আঞ্চলিক গোয়েন্দা সংস্থার সাবেক কর্মকর্তারা বলছেন, এই পরিস্থিতি মোকাবিলায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এখন ইরাকে থাকা ইরানপন্থী গোষ্ঠীগুলোর শক্তি কমানোর চেষ্টা করছে। এজন্য তারা বিমান হামলার পাশাপাশি স্থলপথে বিশেষ বাহিনীর অভিযানও চালাচ্ছে। পুরনো ছায়াযুদ্ধ আবার সামনে। 2003 সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরাকে আগ্রাসনের পর থেকেই দেশটি এক ধরনের ছায়াযুদ্ধের মাঠে পরিণত হয়। সেখানে যুক্তরাষ্ট্র, তার মিত্ররা এবং ইরান নিজেদের প্রভাব বিস্তারের জন্য বিভিন্ন গোষ্ঠীকে ব্যবহার করে এসেছে। ইরাকের এসব সশস্ত্র গোষ্ঠীর বেশিরভাগ সদস্য আসে দেশটির সংখ্যাগরিষ্ঠ শিয়া সম্প্রদায় থেকে। তারা সাধারণত ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ মেনে চলে। এরই মধ্যে উত্তর ইরাকের এরবিল বিমানবন্দরে থাকা মার্কিন ঘাঁটিতে হামলার দায় স্বীকার করেছে ইরান সমর্থিত কয়েকটি গোষ্ঠী। অন্যদিকে জর্ডানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইরানের পশ্চিমাঞ্চলীয় মরুভূমি থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। একই সময়ে দক্ষিণাঞ্চলের গোষ্ঠীগুলো কুয়েতের দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এসব সশস্ত্র গোষ্ঠী একটি যৌথ বিবৃতি দিয়ে ইউরোপীয় দেশগুলোকে সতর্ক করেছে। তারা বলেছে, ইউরোপ যদি এই যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে ইরাক ও ওই অঞ্চলে থাকা ইউরোপীয় সেনা ও ঘাঁটিগুলো হামলার লক্ষ্যবস্তু হবে। 4 মার্চ সন্ধ্যায় ইসরায়েলি সামরিক বাহিনীর এক মুখপাত্র নিশ্চিত করেছেন, ইরাক থেকে ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ছোড়া হয়েছে। নিউ ইয়র্ক ভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান হরিজন এঙ্গেজ এর ইরাক বিশেষজ্ঞ মাইকেল নাইটস বলেন, ইরান সমর্থিত ইরাকি গোষ্ঠীগুলো এখন দেখছে তারা কিভাবে এই যুদ্ধে নিজেদের ভূমিকা জোরালো করতে পারে এবং কিভাবে তারা খামেনিকে হত্যার প্রতিক্রিয়া জানাবে। ইরান কয়েক দশক ধরে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অঞ্চলে প্রভাব বাড়াতে ভারত মহাসাগর থেকে ভূমধ্য সাগর পর্যন্ত বিস্তৃত সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি জোট গড়ে তুলেছে। ফিলিস্তিনি গোষ্ঠী হামাস এবং ইয়েমেনের হুথি উভয়ের সঙ্গেই ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তবে তারা এখন পর্যন্ত বর্তমান সংঘাত থেকে অনেকটাই দূরে রয়েছে। তবে কি হুথিদের রিজার্ভে রাখছে ইরান?
ইরানের মিত্র গোষ্ঠীগুলো নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্লেষক ফিলিপ স্মিথ বলেন, তেহরান হয়তো ভবিষ্যতের জন্য হুথিদের রিজার্ভে রেখে দিচ্ছে। তবে ইরানের শাসন ব্যবস্থা যদি দুর্বল হয়ে পড়ে, এমন পরিস্থিতির কথা ভেবেও হুথি নেতারা বিকল্প ব্যবস্থা রাখতে পারে। রাতের অন্ধকার ভেদ করে আকাশ থেকে ধেয়ে আসে জ্বলন্ত আগুনের গোলা। প্রথম দেখায় মনে হতে পারে উল্কাপিণ্ড, কিন্তু না, এগুলো আসলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। মুহূর্তের মধ্যেই সেই আগুন নেমে আসে ইসরায়েলের মাটিতে, একটির পর একটি বিস্ফোরণ। কেঁপে ওঠে শহর, কেঁপে ওঠে সামরিক ঘাঁটি। ইসরায়েলের আকাশ যেন আর তাদের নিজের নয়, চারদিকে শুধু আগুনের ঝলকানি, ধোঁয়া আর আতঙ্ক। মানুষ ছুটছে আশ্রয় কেন্দ্রে। সাইরেনের বিকট শব্দ রাতকে করে তুলেছে আরো ভয়ঙ্কর। ঠিক কত ক্ষতি হয়েছে, কত প্রাণ গেছে তা স্পষ্ট নয়, কারণ ইসরায়েল প্রশাসন অনেক তথ্য গোপন রাখছে বলে অভিযোগ উঠেছে। ঘটনা শুরু ইসরায়েলের হামলা দিয়ে। তেহরানে বিমান হামলা চালানো হয়, ইরানের রাষ্ট্রীয় টিভি ভবন ও এভিন কারাগারেও আঘাত লাগে। এটিকে সরাসরি আগ্রাসন বলে ঘোষণা দেয় তেহরান। তারপরই আসে হুঁশিয়ারি, দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। আর সেই জবাবই এখন বাস্তব। ইরান থেকে একযোগে ছোড়া হয় কয়েক ডজন ক্ষেপণাস্ত্র। লক্ষ্য তেল আবিব, বীরশেবা, আশদোদ সহ বিভিন্ন এলাকা। উত্তর থেকে দক্ষিণ পুরো ইসরায়েল জুড়ে শুরু হয় সাইরেন। ইরান হঠাৎ 7 ঘন্টার জন্য হামলা থামায়। ইসরায়েল কিছুটা স্বস্তি পায়, কিন্তু সেটাই ছিল ঝড়ের আগে নীরবতা। মার্চ 2 ও 3 মাঝরাতে আবার শুরু হয় আক্রমণ, আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র নিয়ে। পুরো দেশ জুড়ে আবার বাজতে থাকে সাইরেন। মানুষ ঘর ছেড়ে দৌড়ে যায় বাংকারে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায় এই হামলা সরাসরি ইরান থেকেই হয়েছে। প্রতিরক্ষা ব্যবস্থা চাপে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম সর্বোচ্চ চেষ্টা চালায়। রাতভর কাজ করেছে প্রতিরক্ষা ইউনিটগুলো। একটার পর একটা ইন্টারসেপ্টর ছোড়া হয়েছে, তবুও সব ক্ষেপণাস্ত্র আটকানো সম্ভব হয়নি বলে আশঙ্কা। বিশ্লেষকরা বলছেন, ইরান একসাথে অনেক ক্ষেপণাস্ত্র ছুড়ে প্রতিরক্ষা ব্যবস্থা ব্যস্ত করে ফেলেছে। এই কৌশলে কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্যভূমিতে পৌঁছে যেতে পারে। কিছু এলাকায় ক্ষেপণাস্ত্রের অংশ পড়ে ক্ষতি হয়েছে, তবে শুরুতে বড় ধরনের প্রাণহানির খবর পাওয়া যায়নি। ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। নিরাপত্তার কারণে আকাশপথও সাময়িকভাবে বন্ধ। কর্তৃপক্ষ জানায়, খুললেও সীমিত আকারে ফ্লাইট চালু হবে। এদিকে যুক্তরাষ্ট্র তার নাগরিকদের সতর্ক করেছে। মধ্যপ্রাচ্যের একাধিক দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই তালিকায় রয়েছে ইসরায়েল, ইরাক, কুয়েত, কাতার, সৌদি আরব সহ আরও অনেক দেশ। ইরান শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে। শুধু ইসরায়েল নয়, মার্কিন ঘাঁটি, দূতাবাস এবং আরব মিত্র দেশগুলো হামলার শিকার। গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাতেও আঘাত এসেছে, ফলে বিশ্ব জুড়ে বাড়ছে উদ্বেগ, বিশেষ করে জ্বালানি সরবরাহ নিয়ে। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, এই সংঘাতে তাদের কয়েকজন সেনা নিহত হয়েছেন। আরও হতাহতের আশঙ্কা রয়েছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইসলামিক রিভলিউশনারি গার্ডের জেনারেল ইব্রাহিম জাব্বারি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়ে যায়, তবে ইরান পুরো অঞ্চলের সব অর্থনৈতিক কেন্দ্রে পাল্টা আঘাত হানবে। আগে ইরান অনেক সময় হামলার আগে সতর্কবার্তা দিত, কখনো শুধু প্রতীকী বা সম্মান রক্ষার জন্য ছোট হামলা চালাতো। কিন্তু এবার সেই ধারা বদলে গেছে। সম্প্রতি কাতারের আল উদেদ ঘাঁটির একটি অত্যাধুনিক আগাম সতর্কবার্তা রাডার ব্যবস্থায় বড় ধরনের ক্ষতি করেছে ইরান। এছাড়া কুয়েতের আরেফজান ঘাঁটি ও আলী আল সালেম বিমান ঘাঁটির যোগাযোগ ব্যবস্থাতেও হামলা হয়েছে। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে ড্রোন হামলার ক্ষেত্রে। আগে ইরানের বেশিরভাগ ড্রোন আক্রমণ ইসরায়েলের দিকে যেত, কিন্তু এবার তারা কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইরাক ও বাহরাইনে থাকা মার্কিন মিত্র ও সামরিক সম্পদের দিকে হাজার হাজার সস্তা ড্রোন ছুড়েছে। অল্প সময়েই এক জিনিস পরিষ্কার হয়ে উঠছে, ইরানের সামরিক বাহিনী খুব দ্রুত যুদ্ধের বাস্তবতা বুঝে কৌশল বদলে ফেলছে। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দাবি করছে এই যুদ্ধে যুক্তরাষ্ট্র এগিয়ে আছে, কিন্তু মার্কিন প্রতিরক্ষা দপ্তরের ভেতরের অনেক কর্মকর্তা বলছেন ভিন্ন কথা। তাদের মতে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার মুখে পড়ে ইরান পিছু হটেনি, বরং নতুন কৌশল নিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। যুদ্ধ শুরুর পর থেকে ইরান খুব হিসাব করে লক্ষ্য ঠিক করছে। সামরিক বিশেষজ্ঞদের মতে, তারা মূলত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিমান প্রতিরক্ষা ও রাডার ব্যবস্থাকে টার্গেট করছে, কারণ এসব ব্যবস্থাই মার্কিন ঘাঁটি ও সেনাদের সুরক্ষা দেয়। এই কৌশলের একটি বড় উদাহরণ দেখা গেছে ইরাকে। সেখানে মার্কিন সেনারা অবস্থান করছিলেন এমন একটি বিলাসবহুল হোটেলে ড্রোন হামলা চালায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী। ইরাকের ইরবিল শহরের সেই হামলা শুধু ধ্বংসই করেনি, বরং একটি বার্তাও দিয়েছে। পেন্টাগন তার সেনাদের কোথায় রাখছে সেই তথ্য তেহরানের কাছে পৌঁছে যাচ্ছে। 3 জন মার্কিন কর্মকর্তা বলেছেন, ইরান হয়তো বুঝে গেছে যে সরাসরি শক্তির লড়াইয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সমান হওয়া কঠিন।
কিন্তু তারা মনে করছে এই বিশাল সামরিক চাপের মধ্যেও যদি টিকে থাকা যায় সেটাই রাজনৈতিকভাবে বড় বিজয় হয়ে উঠবে। তাই এখন ইরান সরাসরি শক্তি দেখানোর বদলে প্রতিপক্ষের দুর্বল জায়গায় আঘাত করছে। বিশেষ করে সেই সব ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা চালানো হচ্ছে যেগুলো এই অঞ্চলে মার্কিন সেনা ও সামরিক সম্পদ রক্ষায় ব্যবহার করা হয়। গত বছরের জুনে 12 দিনের সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ভাণ্ডারে বড় চাপ তৈরি হয়েছিল। একটি প্রতিবেদনে বলা হয় সেই সময় যুক্তরাষ্ট্র তাদের মোট থার্ড ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের প্রায় 20-50% ব্যবহার করে ফেলেছিল। যদি এবার যুক্তরাষ্ট্রের মজুদ কমে যায় তাহলে ইরান হয়তো আরও উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে। মার্কিন সামরিক নেতৃত্ব বিষয়টি স্বীকার করেছে। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন বলেছেন, ইরান সত্যিই তাদের কৌশল বদলাচ্ছে, তবে নিরাপত্তার কারণে তিনি বিস্তারিত কিছু জানাননি। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ স্বীকার করেছেন, ইরানের এমন তীব্র প্রতিক্রিয়া তারা আগে ভাবেনি। পেন্টাগনের ভেতরে উদ্বেগ রয়ে গেছে, কারণ তারা এখনও নিশ্চিত নয় ইরানের সব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র কোথায় আছে। অনেক বিশেষজ্ঞের আশঙ্কা, ইরান হয়তো তাদের সবচেয়ে উন্নত ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এখনও ব্যবহারই করেনি। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, যুদ্ধের শুরুতেই দেশের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার খবর ছড়ালেও ইরান ভেঙে পড়েনি। ইরানের সরকার পরিবর্তনের চেষ্টায় তীব্র সতর্কবার্তা চীনের। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুন যখন ক্রমেই বড় হচ্ছে তখন হঠাৎই কড়া বার্তা দিল চীন। স্পষ্ট ভাষায় জানিয়ে দিল, ইরানে জোর করে সরকার পরিবর্তনের চেষ্টা করলে তা কখনোই জনগণের সমর্থন পাবে না। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই রোববার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে এই সতর্কবার্তা দেন। তিনি বলেন, কোনো কালার রেভলিউশন বা বাইরের শক্তির পরিকল্পনায় সরকার পরিবর্তনের নীল নকশা কখনোই সাধারণ মানুষের সমর্থন পাবে না। ওয়াং ই স্পষ্ট করে বলেন, ইরান সহ বিশ্বের প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে সম্মান করতে হবে। তার মতে, মধ্যপ্রাচ্যে চলমান সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করা প্রয়োজন, নইলে এই সংঘাত আরও বড় আকারে ছড়িয়ে পড়তে পারে। চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই যুদ্ধ শুরু হওয়া উচিত ছিল না, কারণ এতে কারো কোনো লাভ নেই। তিনি সতর্ক করে বলেন, শক্তি প্রয়োগ করে কখনো স্থায়ী সমাধান পাওয়া যায় না, বরং যুদ্ধ ঘৃণা বাড়ায় এবং নতুন নতুন সংকট তৈরি করে। ওয়াং ই আরও বলেন, মধ্যপ্রাচ্যের মানুষই ওই অঞ্চলের প্রকৃত নিয়ন্ত্রণ, তাই ওই অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারণ করার অধিকারও তাদেরই। তার ভাষায়, বাইরের শক্তির হস্তক্ষেপ বন্ধ করতে হবে, কারণ শুধু শক্তি থাকলেই কেউ সবসময় সঠিক হয় না। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, বিশ্বকে আমরা আবার জঙ্গলের আইনে ফিরে যেতে দিতে পারি না। চীনের এই বক্তব্য এসেছে এমন এক সময় যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্যে ইরানের সরকার পরিবর্তনের আলোচনা জোরালো হয়েছে। ওদিকে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, খোদ যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিষদের একটি গোপন নথিতে ভিন্ন চিত্র উঠে এসেছে। সেই নথিতে বলা হয়েছে, বড় ধরনের সামরিক অভিযান চালিয়েও ইরানের বর্তমান সামরিক ও ধর্মীয় শাসন ব্যবস্থাকে সহজে ভেঙে ফেলা সম্ভব নয়। অর্থাৎ যুদ্ধ করে ইরানের শাসন ব্যবস্থা বদলে দেওয়া খুবই কঠিন। এই তথ্য আবার প্রশ্ন তুলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির উপর। ট্রাম্প বারবার বলেছেন, তিনি ইরানের নেতৃত্ব পরিবর্তন করে নিজের পছন্দের নতুন নেতৃত্ব বসাতে পারেন, কিন্তু গোয়েন্দা সংস্থার ওই গোপন নথি বলছে এ ধরনের অভিযানের ফলাফল হবে অত্যন্ত অনিশ্চিত এবং ঝুঁকিপূর্ণ। এদিকে এক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চীন। বেইজিং এই ঘটনাকে কঠোর ভাষায় নিন্দা করেছে। চীন বলেছে, এই ধরনের হামলা পুরো অঞ্চলের পরিস্থিতিকে আরও অস্থির করে তুলবে। একই সঙ্গে ওয়াং ই আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, পশ্চিমা চাপ থাকা সত্ত্বেও রাশিয়ার সঙ্গে চীনের সম্পর্ক অটুট থাকবে। অর্থাৎ বিশ্ব রাজনীতির এই উত্তাল সময়ে বেইজিং ও মস্কো একে অপরের পাশে থাকবে। শেষে চীনের পররাষ্ট্রমন্ত্রী সব পক্ষকে দ্রুত আলোচনা টেবিলে ফেরার আহ্বান জানান। তিনি বলেন, চীন মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত। তার মতে, যুদ্ধ নয়, আলোচনাই হতে পারে এই সংকট থেকে বেরিয়ে আসার একমাত্র পথ। কারণ মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধু ড্রোন আর ক্ষেপণাস্ত্র উঠছে না, উঠছে এক ভয়ঙ্কর প্রশ্ন, এই যুদ্ধ কি আরও বড় সংঘাতের রূপ নিতে যাচ্ছে? এটা কি ইরান বনাম আমেরিকার লড়াই, নাকি পর্দার আড়ালে এটা আসলে চীন বনাম আমেরিকার শক্তির পরীক্ষা? এমনই এক খবর ঘুরছে আন্তর্জাতিক মহলে। শোনা যাচ্ছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নাকি ইরানের পাশে দাঁড়িয়ে বড় পদক্ষেপ নিতে চলেছেন। গুঞ্জন উঠেছে, ইরানের হাতে যেতে পারে চীনের অত্যাধুনিক স্টেলথ ফাইটার জেট J-20। তেহরানে এক অনুষ্ঠানে দেখা যায়
চীনের এক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ইরানি সেনাবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল বাহমান বেহমার্দের হাতে একটি চীনা জেটের মডেল তুলে দিচ্ছেন। সাধারণভাবে এটি হতে পারে কূটনৈতিক সৌজন্য, কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে এমন প্রতীকী মুহূর্ত অনেক বড় বার্তা দেয়। সামরিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, যদি সত্যি চীনের চেংদু J-20 ইরানের হাতে আসে, তাহলে মধ্যপ্রাচ্যের আকাশে শক্তির ভারসাম্য বদলে যেতে পারে। এটি চীনের তৈরি পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার, মানে রাডারে ধরা কঠিন, দূর থেকে আঘাত হানতে সক্ষম, আধুনিক সেন্সর আর অস্ত্রে সজ্জিত। চীন বরাবরই দাবি করে এসেছে এই যুদ্ধ বিমান মার্কিন F-22 বা F-35 এর সঙ্গে টক্কর দিতে পারে। এখন যদি এমন বিমান ইরানের হাতে পৌঁছায়, তাহলে কি হবে? প্রথমত, ইরানের বিমান বাহিনী বর্তমানে খুব আধুনিক নয়। তাদের বহরে এখনও রয়েছে 1979 সালের আগের আমেরিকান F-4 ফ্যান্টম এবং পুরনো সোভিয়েত যুগের MiG-29। ইরানের মিসাইল শক্তি অনেক উন্নত হলেও আকাশ যুদ্ধে তারা পিছিয়ে। J-20 যোগ হলে সেই দুর্বলতা অনেকটাই কমে যেতে পারে। ওয়াশিংটন ইনস্টিটিউটের বিশ্লেষক ডক্টর ফারজিন নাদিমি সতর্ক করে বলেছেন, চীন যদি সত্যি ইরানকে পঞ্চম প্রজন্মের জেট দেয়, তাহলে এটা শুধু সামরিক সহযোগিতা নয়, এটা হবে মার্কিন নিষেধাজ্ঞাকে সরাসরি চ্যালেঞ্জ করা। অর্থাৎ বেইজিং দেখিয়ে দেবে তারা ওয়াশিংটনের চাপকে আর গুরুত্ব দিচ্ছে না। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াং বিন অবশ্য বলেছেন, চীন নিজেদের সামরিক প্রযুক্তির সাফল্য বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে ভাগ করে নিতে চায়। কথাটা শুনতে কূটনৈতিক, কিন্তু বাস্তবতা অনেক বেশি জটিল। কারণ একই সময়ে ওমান উপসাগরে চীনের ডেস্ট্রয়ার ও নজরদারি জাহাজ দেখা গেছে। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অঘোষিত উত্তেজনা চলছে। সেখানে চীনা যুদ্ধজাহাজের উপস্থিতি নতুন সমীকরণ তৈরি করছে। এখানে একটা বড় প্রশ্ন উঠে আসে, চীন কি সরাসরি যুদ্ধে জড়াতে চায়? সম্ভবত না, কিন্তু তারা স্পষ্টভাবে একটি বার্তা দিচ্ছে, ইরান একা নয়। ইসরায়েলও এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। গত জুনে ইরান ইসরায়েল সংঘাতে দেখা গেছে ইরানের মিসাইল হামলা বেশ কার্যকর ছিল, কিন্তু আকাশযুদ্ধে ইরানের সীমাবদ্ধতা স্পষ্ট। যদি সেই সীমাবদ্ধতা J-20 দিয়ে পূরণ হয়, তাহলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা কৌশল নতুন করে ভাবতে হবে। আরেকটি দিক হলো রাশিয়া। ইতিমধ্যে রাশিয়া ইরানের পাশে সমর্থন জানিয়েছে। এখন যদি চীনও সরাসরি সামরিক সহযোগিতা বাড়ায়, তাহলে যুক্তরাষ্ট্রের সামনে তৈরি হবে এক নতুন চ্যালেঞ্জ। এই পুরো ঘটনাকে দুইভাবে দেখা যায়। এক, এটা কেবল প্রতীকী উপহার, বাস্তবে কোনো জেট দেয়া হবে না। দুই, এটা একটি বড় কৌশলের অংশ, ধীরে ধীরে ইরানকে আধুনিক অস্ত্রে শক্তিশালী করে তোলা।